হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন সবাই। আজকের গল্পটি একটি ভিন্ন স্বাদের গল্প। চলুন শুরু করি। রাত হয়ে গেছে, অন্ধকার ঘনিয়ে আসছে, চারিদিক নিস্তব্ধ। কিন্তু সত্যিই কি আপনি একা রুমের মধ্যে আছেন? স্বাগতম জানাই আপনাদের হরর ডোজ চ্যানেলে, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে ভয়ে ঢুকে পড়বে আপনার মনে। আজ আমি আপনাদের জন্য এনেছি এক ভয়ঙ্কর গল্প, যা শুনতে শুনতে হয়তো বারবার পিছনে তাকানোর ইচ্ছা হবে আপনাদের। কিন্তু সাবধান, কেউ পেছনে তাকাবেন না, হয়তো কেউ আপনার পিছনে দাঁড়িয়ে থাকতে পারে। চলুন এবার গল্পে যাওয়া যাক। কিন্তু গল্পে যাওয়ার আগে গল্প শোনার রেসিপিটা একটু জেনে নিন। রেসিপিটা হলো, ঘরের আলো নিভিয়ে দিন, কানেতে একটা হেডফোন পরুন, আর সাহস থাকলে চলুন আমাদের সঙ্গে। ঢুকে পড়ি ভয়ের এক নতুন জগতে, যেখানে শুধু ভয় আর ভয়। তো বন্ধুরা, অনেক গল্প ও অনেক কথা হলো আপনাদের সঙ্গে, এবার সরাসরি গল্পে চলে যাচ্ছি। আজকের গল্পের নাম অন্তর্নীল। আজকের গল্পটা বাংলার মাটির নিচে লুকিয়ে থাকা এক অজানা শহরের ভয়াবহ রহস্য নিয়ে। রাত তখন 11টা। কলকাতার এক পুরনো বইয়ের দোকানের ভিতরে বসে আছেন অভিরূপ। নিজের ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু ভাবছেন তিনি। অভিরূপ বসু পেশায় একজন স্বাধীন সাংবাদিক ছিলেন। তিনি যেন অলৌকিক আর অদ্ভুত রহস্যময় ঘটনাগুলো সত্যতা উন্মোচনের নেশায় সব সময় পাগল হয়ে থাকতেন। তার সাংবাদিকতা ছিল এইসব বিষয়গুলো নিয়ে, যাতে এক কথায় ইংরেজিতে বলে ঘোস্ট হান্টার। তার বানানো ব্লগ, পুরনো অজানা ইতিহাসের ডকুমেন্টারি মুভি এখনকার দিনে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল, কারণ সে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ব্লগ ও ডকুমেন্টারি বানায়। কিছুদিন ধরে তার কানে আসছিল একটা গুজব কথা, বাংলার প্রত্যন্ত গ্রাম ধুলেশ্বরী, যেখানে সম্প্রতি একদল খননকর্মী কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে। তাদের অনুসন্ধানে গিয়ে আরও কয়েকজন নিখোঁজ হয়েছে, কিন্তু সরকারি কোনো বিবৃতি আসেনি এবং কোনো সংবাদপত্রেও কথাটা প্রকাশিত হয়নি। প্রথম দিকে অভিরূপ এটাকে গুজব ভেবেছিল, কিন্তু গতকাল রাতেই এক অদ্ভুত ইমেইল আসে তার ফোনে। ইমেইলটিকে কে পাঠিয়েছে তার কোনো উল্লেখ করা নেই। ইমেইলটিতে লেখা ছিল, আমরা মাটির নিচে আছি, এইখানে মাটির নিচে একটি অভিশপ্ত শহর অবস্থিত রয়েছে। আমরা ভুল করে তাদের ঘুম ভাঙিয়ে দিয়েছি, সেই কারণে আমরা এখানে বন্দী হয়ে গেছি। কেউ আমাদের ডাক শুনতে পাচ্ছে না, আমাদের উদ্ধার কর। ইমেলটাই কোনো প্রেরকের নাম তো নেই, শুধু একটি লোকেশনের নাম লেখা আছে। লোকেশনটি ছিল ধুলেশ্বরী গ্রামের কাছে, একটি পরিত্যক্ত মন্দিরের ঠিকানা। অভিরূপ এক মুহূর্ত চুপ করে বসে রইল ইমেলটাকে পড়ে। তার শরীরের রোমকূপ দাঁড়িয়ে গেছে। সে ভাবছে, যদি এই ইমেলটি সত্যি হয়, তাহলে এই ইমেলটি তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে? সে জানত, এই ধরনের রহস্যময় ঘটনার পিছনে কিছু না কিছু সত্যতা অবশ্যই থাকে। কিন্তু এক্ষেত্রে সরকারি নীরবতা আর লোকজনের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাটা যেন অন্যরকম। কিন্তু ঘটনাটা অন্যরকম হলেও ঘটনাটি ছিল অস্বাভাবিক ও অনেক ভয়ের। এইসব কথা ভাবতে ভাবতে অনেক সময় পার হয়ে যায়। সে মনে মনে ঠিক করে তাকে এই ধুলেশ্বরী গ্রামে যেতেই হবে। পরের দিন সকালে সে ধুলেশ্বরী গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয়। অভিরূপ তার ব্যাগ গুছিয়ে রওনা দিয়ে দিল ধুলেশ্বরী গ্রামের উদ্দেশ্যে। ধুলেশ্বরী গ্রামটি ছিল শহর থেকে অনেকটা দূরে, নদীর ধারে ঘন জঙ্গলে ঘেরা এক প্রত্যন্ত অঞ্চল। প্রথমে ট্রেন, তারপর বাস, আর তারপর পায়ে হেঁটে পৌঁছাতে হবে ওই ধুলেশ্বরী গ্রামে। অভিরূপ তার সঙ্গে একটা ক্যামেরা, একটা নোটবুক আর একটা ছোট রেকর্ডার নিয়েছে, কারণ এই ধরনের জায়গায় সত্যতা উদ্ঘাটন করতে গেলে প্রমাণ দরকার হয়। অনেকক্ষণ রেল স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর অভিরূপ ট্রেনে উঠল। ট্রেনে ওঠার পর সে তার সিটে বসে আবার তার ল্যাপটপটি অন করে ইমেলটি চেক করল। লোকেশনটি জিপিএসে বসাতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল, কারণ অভিরূপ ঠিকানাটি মিলিয়ে দেখল গুগল ম্যাপের সঙ্গে। লোকেশনটি একটা পরিত্যক্ত মন্দিরের দিকে ইঙ্গিত করছে, কিন্তু গুগল ম্যাপে ওই স্থানে কোনো রাস্তা নেই। গুগল ম্যাপে ওখানে শুধু গভীর জঙ্গল দেখাচ্ছে। এই ব্যাপারটি দেখে অভিরূপের কপালে ভাঁজ পড়ল, কারণ তার মনের মধ্যে একটু ভয় জাগতে শুরু করেছে ব্যাপারটি লক্ষ্য করে। সে কি এমন কিছুতে পা দিতে চলেছে, যেটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর তদন্ত হয়ে দাঁড়াতে পারে? এইসব কথা ভাবতে ভাবতে জার্নি কখন শেষ হয়ে গেল অভিরূপ কিছু বুঝতে পারল না। প্রথমে ট্রেন, তারপরে বাস, এইভাবে রাত 11টার সময় অভিরূপ ধুলেশ্বরী গ্রামে পৌঁছালো। গ্রামে পৌঁছে অভিরূপ বাসস্ট্যান্ডে বাস থেকে নামল। তখন সে লক্ষ্য করল যেন ধুলেশ্বরী গ্রামটি পুরো নিস্তব্ধ হয়ে আছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কুয়াশাচ্ছন্ন মেঠো রাস্তা, আর রাস্তার পাশে মাঠ। দূরের মাঠে গাছের ফাঁকে ফাঁকে উজ্জ্বল জোনাকি জ্বলছে। রাস্তার পাশের জঙ্গল থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে।
অভিরূপ সেই মেঠো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের প্রধান দরজায় প্রবেশ করেন। সে গ্রামের মধ্যে প্রবেশ করতেই একটা বৃদ্ধা মহিলা হঠাৎ কোথা থেকে এসে তার পথ আটকে দাঁড়ায়। বৃদ্ধা মহিলাটি তাকে জিজ্ঞেস করে, তোমার এখানে কি চাই বাছা? অভিরূপ শান্ত স্বরে তাকে জবাব দিয়ে বলে, আমি একজন সাংবাদিক। এখানে কিছুদিন আগে কিছু শ্রমিক নিখোঁজ হয়ে গিয়েছিল, তাই আমি সেই ব্যাপারে কিছু তদন্ত করতে এসেছি। অভিরূপের মুখে এই কথাগুলো শুনে বৃদ্ধার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে চোখ দুটো বড় বড় করে অভিরূপকে বলল, তুমি যাদের সন্ধানে এখানে এসেছ তাদেরকে যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার অনেক বড় বিপদ হবে। তুমি এখান থেকে চলে যাও বাছা। আমি তোমাকে ওখানে যেতে বারণ করছি, কারণ আমি জানি ওখানে গেলে তোমার অনেক বড় বিপদ হবে, কারণ ওখানে কোনো নতুন মানুষের প্রবেশ করা উচিত নয়। অভিরূপ বৃদ্ধা মহিলাটির কথাগুলো শুনে একটু থমকে গেল। বৃদ্ধা মহিলাটি আর কিছু না বলে ধীর পায়ে চলে যেতে লাগলো। হঠাৎ দূর থেকে একটা চাপা কান্নার আওয়াজ এলো অভিরূপের কানে। অভিরূপ দ্রুত পিছনে ফিরে তাকালো, যেন মনে হলো আওয়াজটা কুয়াশার ভেতর থেকে মন্দিরের দিক থেকে আসছে। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। ধুলেশ্বরী গ্রামের মাটিতে পা রাখার পর থেকেই অভিরূপের মনে হচ্ছিল গ্রামটির চারপাশের পরিবেশ একটু গা ছমছমে। আর ওই বৃদ্ধ মহিলা তাকে সাবধান কেন করছিল? আর এখানে নতুন মানুষের থাকা উচিত নয় কেন? তার কানে তখনও বাজছে সেই চাপা কান্নার আওয়াজটা, যেটা এসেছিল গ্রাম সংলগ্ন পুরনো মন্দিরের দিক থেকে। অভিরূপ ব্যাগ থেকে মোবাইল বের করে মানচিত্র মিলিয়ে দেখে, ইমেলে পাওয়া লোকেশন অনুসারে মন্দিরের ধ্বংসাবশেষের আশেপাশেই থাকা উচিত। এই মন্দিরটাই সেই শ্রমিকগুলোর নিখোঁজ হওয়া ঘটনার সঙ্গে যুক্ত। গ্রামের একপাশের সরু পথ ধরে ধীরে ধীরে সে এগোতে লাগলো। রাতের কুয়াশা ধীরে ধীরে ঘন হয়ে আসছিল। অভিরূপের যেন মনে হচ্ছিল তার চারপাশের অন্ধকার যেন তাকে গিলে নিতে চাইছে। এইভাবেই কিছুক্ষণ হাঁটার পর তার সামনে উদ্ভাসিত হলো এক পরিত্যক্ত মন্দির। এই মন্দিরের প্রবেশ পথের সামনে ভাঙা পাথর আর লতা গুল্মের স্তূপ জমে আছে। সে তখন মন্দিরের উপরের দিকে তাকিয়ে দেখল, বিশাল আকার কালো পাথরের গায়ে যুগের পরিবর্তনের ছাপ পড়ে আছে। মন্দিরের দেওয়ালে ফাটল ধরেছে জায়গায় জায়গায়। অভিরূপের মনে হলো এই মন্দির বহু বছর ধরে পরিত্যক্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্দিরের মূল দরজার সামনে মাটিতে তাজা পায়ের ছাপ। তাহলে কি ওই শ্রমিকগুলো এখানে এসেছিল? অভিরূপ সেই পায়ের ছাপগুলো অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো। সে হাঁটতে হাঁটতে মন্দিরের প্রধান দরজার কাছে পৌঁছে যায়। মন্দিরের প্রধান দরজার সামনে এসে সে দরজায় একটু ধাক্কা দেয়। দরজাটা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটি কর্কশ শব্দ করে খুলে যায়। তারপর তার সামনে ফুটে উঠে মন্দিরের সেই ভয়াবহ দৃশ্য। টর্চ জ্বালিয়ে অভিরূপ ধীরে ধীরে ভিতরে মন্দিরে ঢুকল। ধুলো, পচা গন্ধ আর স্যাঁতস্যাঁতে বাতাসে শ্বাস নেওয়া কষ্টকর লাগছিল তার। মন্দিরের দেয়ালে বিচিত্র সব চিত্রকর্ম খোদাই করা আছে, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে প্রায় ক্ষয়ে গেছে। কিন্তু কিছু কিছু চিত্রকর্ম স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেই চিত্রকর্মগুলির মধ্যে কিছু চিত্রকর্ম ছিল মানুষের মতো দেখতে, আর কিছু চিত্রকর্ম যেন জানোয়ারের মতো। কিন্তু একটা অবাক করা বিষয়, চিত্রকর্মগুলোর কোনোটারও চোখ ছিল না। টর্চের আলোতে দেয়াল ধরে ধরে সে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ করে তার ডান পাটা কিছুতে ধাক্কা খেল। ধাক্কা খাওয়ার সাথে সাথে অভিরূপ টর্চ মেরে মেঝের দিকে তাকালো। সে দেখল একটা পুরনো পিতলের প্রদীপ পড়ে আছে। মনে হয় এই প্রদীপটাই তার পায়ে ধাক্কা খেয়েছে। অভিরূপ মনে মনে এইসব ভাবছিল। হঠাৎ ওই সময় ধূপ ধাপ করে তার পেছন থেকে কার যেন স্পষ্ট পায়ের শব্দ আসছে। অভিরূপ দ্রুত ঘুরে তাকালো পিছন দিকে, কিন্তু কাউকে কোথাও দেখতে পেল না সে। কেবল বাতাসের মতো একটা অদৃশ্য অস্তিত্ব যেন দ্রুত হেঁটে চলে গেল তার সামনে দিয়ে। সেই সময় ভয়েতে তার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সেই সময় সামলে নেয়। হঠাৎ টর্চের আলোতে মন্দিরের মেঝের এক কোণায় পড়তেই কিছু অদ্ভুত মনে হলো অভিরূপে। সেখানে বড় পাথরের স্ল্যাবের নিচে একটা সরু ফাঁক দেখতে পেল সে। তার মনে হলো যেন নিচে কিছু আছে। অভিরূপ ধীরে ধীরে ওই পাথরটার কাছে গিয়ে পাথরটা সরানোর চেষ্টা করল। একটু ধাক্কা দিতেই নিচের অংশটা ফাঁক হয়ে গেল পাথরটার, আর তার সামনে উন্মোচিত হলো এক গোপন সিঁড়িপথ। সিঁড়িগুলো নেমে গেছে সম্পূর্ণ অন্ধকারের দিকে। নিচে থেকে আসছে একটা পচা বাতাসের গন্ধ, আর সেখানে বিরাজ করছে এক অবর্ণনীয় নীরবতা। অভিরূপের মনে হলো এই সিঁড়ি বহু বছর ধরে কেউ ব্যবহার করেনি। কিন্তু ঠিক তখনই সেই অন্ধকারের ভিতর থেকে একটা বিশ্রী গলার আওয়াজ শুনতে পেল। সে বুঝতে পারল যেন তাতে কেউ বলছে, তুমি এখান থেকে চলে যাও, না হলে এর ফলটা তোমার জন্য ভালো হবে না। অভিরূপের পুরো শরীর যেন হিম হয়ে গেল ওই কথাটা শুনে।
কিন্তু তার কৌতূহল প্রবল, তাই সে ওই সিঁড়ি দিয়ে নিচে নামার সিদ্ধান্ত নেয়। সিঁড়ির মুখ থেকে ঠান্ডা বাতাস উঠে আসছিল, একটা গুমট গন্ধ চারিপাশে, যেন মনে হচ্ছে শত শত বছর ধরে এখানে বাতাস আটকে আছে। অভিরূপ সিঁড়িতে নামতে নামতে আলো ফেলতেই সে দেখতে পেল সিঁড়িগুলো বেশ খাড়া, আর সিঁড়ির ধাপগুলো একদম কালো গ্রানাইট পাথরে তৈরি। সিঁড়ির নিচ থেকে আসা সেই বিশ্রী গলার আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি অভিরূপের মনে তখনও কাজ করছে, যেন কেউ বা কিছু তার অপেক্ষায় রয়েছে সেখানে। সেই মুহূর্তের জন্য অভিরূপ ভাবল সে ওখান থেকে ফিরে যাবে, কিন্তু তার সাংবাদিক সুলভ কৌতূহল এত সহজে পিছু হটতে রাজি নয়। এইসব কথা ভাবতে ভাবতে সে একটা গভীর শ্বাস নিল, আর ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। নিচে এক অজানা পৃথিবী। প্রথম কয়েক ধাপ নেমে আসতেই অনুভূতিটা বদলে গেল অভিরূপের। উপরের কুয়াশাচ্ছন্ন রাতের তুলনায় নিচের পরিবেশ আরো গা ছমছমে। সিঁড়ির দেয়াল ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। টর্চের আলোতে দেখা গেল দেয়ালের গায়ে কিছু খোদাই করা চিহ্ন রয়েছে। চিত্রগুলিতে কিছু লেখাও রয়েছে বটে, তবে ভাষাটা অভিরূপের অপরিচিত। চিত্রগুলি দেখতে অনেকটা প্রাচীন ব্রাহ্মী বা সংস্কৃত লিপির মতো। সেই সময় হঠাৎ ঠক ঠক করে কোথাও যেন পাথরের ওপর কিছু পড়ার শব্দ হলো। অভিরূপ থেমে গেল, শব্দটা শুনে তার কানে যেন তালা লেগে গেছে। সিঁড়ির শেষ ধাপে এসে অভিরূপ বুঝতে পারল সে এখন সম্পূর্ণ অন্য এক স্থানে প্রবেশ করেছে। এখানে একটা লম্বা করিডোর রয়েছে, যার দুই পাশে সারি সারি বিশাল আকারের পাথরের স্তম্ভ। মাটির নিচে এই বিশাল কাঠামো কিভাবে তৈরি হলো, কারা তৈরি করেছিল কেউ সেটা জানে না। হঠাৎ তার চোখ পড়ল নিচে মেঝের দিকে। একটা পুরনো হেলমেট পরে থাকতে দেখতে পেল সে, আধা মাটির নিচে ঢাকা আর আধাটা মাটির উপরে। সে হেলমেটটি তুলে আনলো সেখান থেকে, এবং ধুলো ঝাড়তেই সে অনেক অবাক হলো। হেলমেটটা ছিল আধুনিক কোনো শ্রমিকের হেলমেট। তার মানে ওই শ্রমিকগুলো কি এখানে এসে নিখোঁজ হয়েছিল? কিন্তু তারা যদি এখানে এসেছিল তাহলে তারা এখান থেকে গেল কোথায়? তার কানে তখনও কোনো শব্দ আসছে না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে তার মধ্যে। তখন তার মনে হচ্ছে অন্ধকারের ভেতর থেকে কেউ যেন এক দৃষ্টিতে তাকে দেখে চলেছে। এরপর অভিরূপ একটু এগিয়ে যায় করিডোর ধরে। কের শেষ মাথায় একটা পুরনো কাঠের দরজা, যেটা অর্ধেক খোলা। দরজার ডান পাশে একটা বিশাল ব্রোঞ্জের মূর্তি দাঁড়িয়ে আছে। অন্যদিকের দেয়ালটিতে একটি কৃষ্ণ ফলক লাগানো আছে। কৃষ্ণ ফলকটিতে কিছু লেখা খোদাই করা আছে। অভিরূপ টর্চের আলো ফেলে পড়তে চেষ্টা করলো ওই লেখাগুলো। সে লেখাগুলো পড়ে দেখল সেখানে লেখা আছে, এখান থেকে ফিরে যাও, না হলে তোমারও আত্মা চিরকাল এখানে বন্দী হয়ে রয়ে যাবে। হঠাৎ একটা অদ্ভুত গভীর গর্জনের মতো আওয়াজ প্রতিধ্বনিত হলো করিডোরের ভেতরে। অভিরূপ তৎক্ষণাৎ পেছনে তাকালো, কিন্তু কেউ নেই তার পেছনে। কিন্তু সে জানে ওই জায়গাতে সে ছাড়াও আরো অনেকজন আছে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। শরীরের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে অভিরূপের। দরজার সামনে এসে দরজায় হাত রাখতেই তার মনে হলো দরজার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে তার জন্য। হয়তো এই দরজার ওপাশেই লুকিয়ে আছে বাংলার মাটির নিচের সেই বিস্মৃত অভিশপ্ত শহর। অভিরূপ এক গভীর শ্বাস নিয়ে দরজাটা ঠেলে খুলে ফেলল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল এবং অভিরূপের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। ঘরটির ভেতরে যেন সময় থেমে গেছে। চোখের সামনে এক বিরাট হোল ঘর, যেখানে চারপাশে অসংখ্য পাথরের স্তম্ভ। মেঝে মাটির বদলে কোনো অদ্ভুত ধূসর ধুলো মাটিতে ভরা। চারিদিকে ধ্বংসপ্রাপ্ত মূর্তির সারি। অন্যদিকে দেয়ালে খোদাই করা এক অদ্ভুত চিত্রকর্ম। কিছু চিত্রে অচেনা মানুষদের মুখের অবয়ব, আবার কিছুতে বিশালাকৃতির প্রাণীদের অবয়ব। তারা কি এখানে বসবাস করত? অভিরূপ নিজে নিজেকে এই প্রশ্নটি করল। কিছুক্ষণ পরে এক কাঁপানো অনুভূতি শরীর বেয়ে চলে গেল অভিরূপের। এটা কোনো সাধারণ গুহা নয়, এক বিস্মৃত সভ্যতার নিদর্শন মনে হচ্ছে তার, যেখানে পাথর ও মৃণ্ম মাটি ছিল তার সাক্ষী। অভিরূপ এক পা করে এগিয়ে যাচ্ছিল। সে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা পুরনো মূর্তি খুঁজে পেল। মূর্তিটির মাথার উপর এক বিশাল পাথরের মুকুট, আর তার হাতে একটা কাঠের লাঠি। মনে হচ্ছিল মূর্তিটি কোনো এক প্রাচীন দেবতা বা পৌরাণিক চরিত্রের প্রতিমূর্তি। সে মূর্তিটি দেখে মূর্তিটির দিকে এগিয়ে গেল। হঠাৎ মূর্তিটির পেছনে থেকে একটি বিশ্রী গলার শব্দ শুনতে পেল অভিরূপ, যেন কেউ তাকে বলছে, তুমি এখানে এসে গেছো, কিন্তু তুমি এখান থেকে ফিরতে পারবে না। কথাটা শুনে অভিরূপের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো। এর কিছুক্ষণ পর ওই অন্ধকার ঘরের মধ্যে মূর্তিটির পাশ থেকে সে একটি পুরনো কাঠের দরজা দেখতে পেল। দরজাটি তালা দিয়ে বন্ধ করা। চাবি কথা আছে অভিরূপ তা জানে না। প্রথমে সে ভেবেছিল দরজাটা হয়তো লক করা, কিন্তু ওপাশ থেকে একটা হালকা শব্দ আসছিল,
যেন কেউ কিছু খুলতে চেষ্টা করছে, যেমন দরজা বা জানালা আর না হলে আলমারি। সে ওই শব্দটা শুনে সেই জায়গাতেই থেমে গেল এবং চারিদিকে সজাগ হয়ে দেখতে লাগলো। হঠাৎ কিছুক্ষণ পর ওই দরজাটি নিজে নিজেই খুলে গেল। তারপর অভিরূপ ধীরে ধীরে দরজাটি দিয়ে ওই ঘরে ঢুকলো। ঘরের মধ্যে প্রবেশ করতেই তার সামনে ছিল একটি বিশাল গোপন কক্ষ। এই কক্ষটা যেন এক রহস্যময় পৃথিবী, যা পৃথিবীর বাইরের মানুষদের কাছে এখনো অজ্ঞাত। এখানে আগে কি ছিল তা কেউ জানে না। এবং সেই মুহূর্তে তার চোখে পড়ল একদল লোকের ছায়া। তাদের মুখ ছিল অস্পষ্ট, কিন্তু তাদের চোখ ছিল আতঙ্কিত ও ভয়ঙ্কর। কি ধরনের মানুষ বা প্রাণী তারা? অভিরূপ সেটা বুঝতে পারল না। আজ তার এই অভিজ্ঞতা যেন জীবনে কোনো এক অমীমাংসিত সত্যের দিকে ঠেলে ঠেলে দিচ্ছে তাকে। কিছুক্ষণের জন্য সে স্থির দাঁড়িয়ে রইল একই জায়গাতে। তারপর সে সেখানে একটি পাথরের স্তম্ভতে একটি শিলালিপি লেখা দেখতে পায়। শিলালিপিটির ভাষা তার অচেনা মনে হলো, কিন্তু কিছু শব্দ তার চেনা লাগছিল। তার চোখের সামনে বিশাল এক শহরের চিত্র উঠে আসতে লাগলো। একটি শহর যা কালক্রমে হারিয়ে গেছে, পৃথিবীর নিচে লুকানো এক শহর, যেখানে মানুষের অস্তিত্ব আজও অব্যাহত। অভিরূপ পড়তে লাগলো শিলালিপিটি। সেই শিলালিপি পড়ার পর এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মনে হলো এটাই সেই অন্ধকার শহর, যার জন্য এতদিন ধরে রহস্য তৈরি হচ্ছিল। সেই সময় হঠাৎ দরজার ওপাশ থেকে আবার একটা ফিসফিস শব্দ শুনতে পেল অভিরূপ। অভিরূপের পায়ের পাতা ভারী হয়ে আসছিল। তার চারপাশে স্যাঁতস্যাঁতে বাতাস, আর সেই বাতাসের মধ্যে সেই বিশ্রী গলার আওয়াজ, যেন তাকে কেউ বলছে, তুমি কি ওখান থেকে সত্যিই ফিরতে চাও? এখন তার সামনে শুধুমাত্র একটাই পথ, হয়তো এগিয়ে যাওয়া অথবা এখান থেকেই ফিরে যাওয়া। এই সব কথা চিন্তা করে সে আবার সিদ্ধান্ত নিল সেখান থেকে এগিয়ে যাওয়ার। হাঁটতে হাঁটতে অভিরূপের শরীরে শিহরণ সঞ্চারিত হতে লাগলো, যেন কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা, যা তাকে শিরদাঁড়া পর্যন্ত ছুঁয়ে যাচ্ছিল। মাটির নিচে এই রহস্যময় শহরে যতটা না অন্ধকার, তার চেয়ে বেশি ছিল এখনকার শূন্যতা, যা সবকিছুকে গ্রাস করতে চায়। সে জানত না সে যে পথ দিয়ে এখনো হাঁটছে, সে পথটি তাকে এক অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল। শহরের পুরনো রাস্তা, মন্দিরের ভগ্নাবশেষ এবং গোপন কক্ষগুলি সবকিছুই যেন তাকে এক গাছমছমে অভিজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় তার কানে আবার সেই কাঁপানো গলার আওয়াজ এসে পৌঁছালো। এবার সে অভিরূপকে বলল, তুমি কি আসলেই প্রস্তুত আছো তো? সে পেছনে ফিরে তাকালো কথাটা শুনে, কিন্তু আবার সেই আগের মতো কিছুই দেখতে পেল না। আবারও সে এগিয়ে চলল। তখন সে যতটা সে এগোতে থাকে, ততটাই ঘন হতে থাকে সেই অদৃশ্য শক্তিগুলো, যেন ওই অদৃশ্য শক্তিগুলো তার চারপাশে এক নতুন বিশ্ব তৈরি করতে শুরু করছে। বাঁকানো পথের সন্নিকটে আরও একটি পাথর রাখা আছে। বাহ্যিকভাবে সেই পথটি অনেক প্রাচীন। অভিরূপের প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল এই শহর সে আগে কখনো দেখেনি। এর প্রতিটি ইট, প্রতিটি পাথর যেন তাকে অভ্যর্থনা জানাচ্ছে। এখন তাকে এক বাঁকানো পথের কাছে নিয়ে আসা হয়েছে, এবং সেই পথের পাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল আকার মূর্তি, যেটি দেখতে ছিল একটি সিংহের মতো, কিন্তু মূর্তিটির মুখের অবয়ব বোঝা যাচ্ছিল না। যেন মনে হচ্ছিল এই মূর্তিটি তাকে কোনো সংকেত দিতে চাইছে। অভিরূপ এতে একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সে নিজের সাহস সংগ্রহ করে সে মূর্তির পাশ দিয়ে হাঁটতে লাগল। হঠাৎ সে লক্ষ্য করল মূর্তির হাতের নিচে একটি লাল রঙের পাথর রয়েছে, কিন্তু পাথরটি এত অন্ধকারের মধ্যেও চকচক করছিল। অভিরূপ ধীর পায়ে ওই পাথরটি দিকে এগিয়ে গেল। সে পাথরটি ছোঁয়ার সাথে সাথেই একটা অদ্ভুত শব্দ তার কানে এলো। সে তখন দেখল ওই পাথরের নিচ থেকে হালকা আলো বের হতে লেগেছে। এর কিছুক্ষণের মধ্যে মূর্তিটির চোখ জল জল করে উঠল। সেই সময় অভিরূপের হৃদস্পন্দন অনেক দ্রুত চলতে লাগল। সে বুঝতে পেরে গিয়েছিল তার আশেপাশে ভূতাত্মা অথবা কিছু নিষিদ্ধ শক্তি ঘোরাফেরা করছে। এরপর ওই মাটির নিচে পুরো শহর যেন কাঁপতে শুরু করল। একের পর এক প্রতিধ্বনি ঘুরে ঘুরে আসছিল। মনে হচ্ছিল পুরো শহরটি জীবন্ত হয়ে উঠেছে। অভিরূপের চোখের সামনে একটি পুরনো চিত্রকল্প ভেসে উঠল। এটা ছিল একটা অশুভ শক্তি, আর এই শক্তিটাই যেন এই শহরটির উত্তরাধিকারী। অভিরূপ কিছুতেই কিছু বুঝতে পারছিল না। সেই চিত্রে দেখা রাক্ষসীয় শক্তিটার আগমনের পরই এই শহরটা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তাই এখনকার মানুষরা সেই রাক্ষসীয় শক্তিটিকে ভূতনীর শক্তি দ্বারা বন্দী করে রাখা হয়েছিল। এই সব ভাবতে ভাবতে সে অনুভব করল তার আশেপাশে কিছু একটা রয়েছে। সে হয়তো এতদিন অপেক্ষা করে আছে অভিরূপের জন্য। এমন সময় পাথরের ওই মূর্তিটির পাশ থেকে একটা আলো বেরিয়ে আসতে লাগলো।
সেটা যেন একটা বিশাল শক্তি, আর এই শক্তিটা যেন তার দিকে ধেয়ে আসছে। ওই ঘটনা দেখে অভিরূপ পেছনে ফিরে দৌড়াতে শুরু করলো, কিন্তু সে জানে যদি সে পিছনে ফিরে তাকায় তাহলে এক অদৃশ্য শক্তি তাকে চিরকাল এখানে আটকে রেখে দেবে। অভিরূপ প্রাণভয়ে দৌড়াতে থাকে, কিন্তু সে এত জোরে দৌড়ানোর পরও তার হাঁটা চলার কোনো শব্দ শোনা যাচ্ছিল না। সে যেন হাবার ওপর পা রেখে এগোচ্ছে, যেন প্রতিটি পদক্ষেপে কিছু অদৃশ্য শক্তি তার সঙ্গে যাচ্ছে। তার মাথা ও শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে, বুকের মধ্যে একটা ভারী চাপ অনুভব করছে অভিরূপ। সে জানে না এখন তার সঙ্গে কি হবে। সে কি এখান থেকে নিজের জীবন নিয়ে ফিরতে পারবে, না তার জীবনের যাত্রা এখানেই শেষ হয়ে যাবে। এই ব্যাপারে সে কিছু বুঝতে পারল না। তার মনে হলো এটা যেন একটা অদৃশ্য জগৎ। মাটির নিচের এই পৃথিবী তার কাছে এক অবিশ্বাস্য জায়গা হয়ে উঠেছে, যেখানে কোনো রকমের সুরক্ষা বা কোনো রকমের আশ্রয় নেই। অভিরূপ বারবার পিছনে তাকাচ্ছিল, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না সে। শুধু তার কানে শোনা যাচ্ছিল ভীষণ অদ্ভুত থেমে থেমে আসা সেই আওয়াজ, যা তাকে ক্রমাগত চুপ করে যেতে বাধ্য করছিল। এখন সে নিশ্চিত হয়ে গেল, কারণ এই শহরের ভেতরে কিছু অদ্ভুত শক্তি রয়েছে যা তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে, কিংবা হয়তো সে নিজেই সেই শক্তির টার্গেট। হঠাৎ করে মূর্তির চোখের অদৃশ্য আলো আরো প্রবল হয়ে উঠল, এবং তার আশেপাশে ভেসে উঠল পুরনো কিছু ছবি। ছবিতে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, একটি পুরনো শহর যেখানে ছিল এক দানবীয় শক্তি। এটি একটি ভয়ঙ্কর ভূতান্ত্রিক শক্তি যা তার চারপাশে জীবন্ত মানুষদের আত্মাকে শুষে নেয়। অভিরূপের মধ্যে আরো ভয় বাড়তে লাগলো। সে ভালোভাবেই বুঝতে পারছিল এই শহরের ইতিহাস শুধুমাত্র মানব সভ্যতা নয়, বরং এক দানবীয় শক্তির নারকীয় ইতিহাস। যে শক্তি এত বছর ধরে নিজের অস্তিত্ব অন্ধকারে লুকিয়ে রেখেছিল, আজ সেটি চোখে পড়ছে তার। এমন সময় সে এক টান টান উত্তেজনায় তার পকেট থেকে ফোন বের করল। ব্যাটারি শেষ হয়ে গিয়েছে তার ফোনের, তাই ফোনের স্ক্রিন একটু আলোকিত হচ্ছিল না। মনে হচ্ছে যেন এই শহরটি হয়তো তার সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে বাইরের পৃথিবীর সঙ্গে। এখানে কোনো প্রযুক্তি কাজ করছে না। সিঁড়ি ধরে আরো নেমে গেল অভিরূপ। এক অদৃশ্য শক্তি যেন তার প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে, কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে আরো গভীরে প্রবেশ করতে থাকল। যতই সে এগোতে থাকল, ততই অদ্ভুত পচা গন্ধ ছড়াতে শুরু করলো তার চারিপাশে। এখন তার কাছে একটাই প্রশ্ন, যে এই শহরটা আসলে কোথায়, আর তার সাথে এই শহরের কি সম্পর্ক? এমন সময় অন্ধকারের মধ্যে এক টুকরো আলোর ঝলক দেখা দিল অবশেষে। আলোটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এক ভয়াবহ দৃশ্য তার সামনে এলো। সামনে দেখা গেল বিশাল এক গোপন কক্ষ। এটা কোনো মন্দিরের মতো দেখতে মনে হচ্ছিল। অভিরূপ আরো এক ধাপ এগিয়ে গেল ওই কক্ষটার দিকে। হঠাৎ করে সে শুনতে পেল যেন মাটির নিচ থেকে অদ্ভুত একটা শব্দ শোনা গেল। আবার সেই গলার আওয়াজ, কিন্তু এবার আগের চেয়ে তার আরো কাছাকাছি, যেন সে তাকে বলছে, তুমি কি নিজেকে শেষ করার প্রস্তুতি নিয়ে এখানে এসেছো নাকি? অভিরূপের হৃদস্পন্দন আরো দ্রুত হতে লাগলো। এবার সে বুঝতে পারল সে এক অদৃশ্য দানবের সামনে দাঁড়িয়ে, যার অস্তিত্ব এই ভূতাত্ত্বিক শহরের সাথে সম্পর্কিত। অন্ধকারের মধ্যে আলোটা আরো ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো, এবং তার সামনে এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে শুরু করলো। এই মুহূর্তে সে অনুভব করল তার সামনে এমন কিছু অপেক্ষা করছে যা সে জীবনে কোনোদিন কল্পনা করতে পারেনি। এই শহর, এই ভূতাত্ত্বিক শক্তি তাকে এক এক করে শোষণ করছে। তখন অভিরূপের শরীর জুড়ে একটা কাঁপুনি অনুভূত হচ্ছিল। চারপাশে অদৃশ্য শক্তির উপস্থিতি এতই তীব্র যে তার মনে হচ্ছিল যে সমস্ত পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে গেছে। সবকিছু মনের ভেতরে প্রতিফলিত হচ্ছিল। সেই ভয়ঙ্কর দানবটি তার দিকে এগিয়ে আসছে। সে জানত এই দানবটি তাকে কখনোই ছেড়ে দেবে না। তবে অভিরূপ থেমে না থেকে অন্ধকারের ভেতরে আরো এগিয়ে গেল। তীব্র শ্বাসের আওয়াজ তার কানে এসে পৌঁছাচ্ছিল। হঠাৎ একটি ঘন্টার আওয়াজ তার পেছনে থেকে আসতে লাগলো। সে দ্রুত পিছনে ঘুরে দাঁড়ালো, কিন্তু কিছু দেখতে পেল না। এমন সময় অভিরূপের অনুভব হলো সে যেন এক অন্ধকারের মধ্যে আটকা পড়েছে। আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পর অভিরূপের চোখে একটি অদ্ভুত দৃশ্য পড়ল। সামনে একটি বৃহৎ গর্ত, এবং সেই গর্তের মধ্যে প্রচণ্ড অন্ধকার। তবে গর্তের ভিতর কিছু অদ্ভুত আলোর ঝলক দেখা যাচ্ছিল। এটা কি? কিভাবে এমন আলো সেখানে প্রবাহিত হচ্ছে? অভিরূপ হালকা পায়ে এগিয়ে গেল সেই গর্তের দিকে। এক মুহূর্তের জন্য সে মনে করল গর্তটি হয়তো একটা খাদ, যা তাকে মৃত্যুর দরজায় পৌঁছে দেবে। এবার সে সেই গর্তের কাছাকাছি পৌঁছালো। গর্তের কাছে পৌঁছে গিয়ে সে চমকিত হয়ে দেখল
গর্তের ভিতর কিছু অদ্ভুত স্বচ্ছ বস্তুর ঝলক দেখতে পেল সে। সেগুলি মাঠের কাশফুলের মতো সাদা। ফুলগুলি পুঁথিগতভাবে মাটির সঙ্গে মিশেছিল, যেন এই জগতে কিছু ভিন্ন ঘটনা ঘটছে। এগুলোর মধ্যে ছিল এক সুস্পষ্ট চিহ্ন। চিত্রগুলি এমন ছিল যেন কোনো প্রাচীন বিপদ। মানুষ হাজার হাজার বছর আগে নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলছে। অভিরূপের হৃদস্পন্দন আরো দ্রুত হতে লাগল, কিন্তু সে সেখানে থেমে থাকল না। সে আরো সেখান থেকে এগিয়ে যেতে লাগল। গর্তের গভীরে কিছু একটা ছিল, যার উপস্থিতি অভিরূপকে আরো বেশি ভীত করে তুলেছিল। হঠাৎ সে দেখতে পেল গর্তের ভেতর এক মন্দির স্থাপনা করা আছে। সেখানে একটি বিশালাকৃতির সিংহাসন রাখা ছিল এবং তার পাশে অদ্ভুত শিলা খোদাই করা ছিল। শিলায় কিছু মন্ত্র বা অজানা ভাষা ছিল, যা পড়লে মনে হচ্ছিল দুনিয়ার সমস্ত রহস্য এখানেই উন্মোচিত হয়ে যাবে। যতই সে এগিয়ে যেতে থাকে, তার চারপাশের বাতাসও ভারী হয়ে ওঠে। এটা কি সেই শক্তির মূল? সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তখন তার কানের কাছে একটা শব্দ ভেসে উঠল। কেউ একটা যেন কিছু অস্পষ্ট শব্দে তাকে আলিঙ্গন করছে, যা শুধু শোনামাত্রই তার সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল, যা তাকে সেখানে থামাতে বাধ্য করল। অভিরূপ এবার এক বিশাল দরজা সামনে এসে দাঁড়ায়, যে দরজায় প্রবেশ করলে তাকে এই ভূতাত্ত্বিক শহরের অন্তর্গত একটি অশুভ শক্তির মুখোমুখি হতে হবে। এই শক্তি কি তাকে একেবারে নিঃশেষ করে দেবে, নাকি সে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে? তার সামনে আরও একটি অবিশ্বাস্য দৃশ্য। হঠাৎ করে সেই দরজাটি খুলে গেল। সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো এক কালো ঝড়ের মতো অন্ধকার, যা তার চারপাশে সমস্ত কিছু গ্রাস করে ফেলছিল। যেন মনে হচ্ছিল এটা একটা পরীক্ষা, এক শক্তিশালী শক্তির পরীক্ষা। তবে অভিরূপ জানত, এই অভিজ্ঞতা তাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে, যেখানে সে তার জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পাবে। সে আর কোনো দ্বিধা না করে সেই দরজার দিকে পা বাড়িয়ে দিল। অভিরূপ দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তার চোখের সামনে যা প্রকাশ পেল তা কোনো স্বাভাবিক দৃশ্য ছিল না। এটা একটা ভগ্নপ্রায় বিশালাকৃতির হলঘর ছিল, যার চারপাশের পুরনো দেয়ালে পোড়া মশালের ছাপ দেখা যাচ্ছে। ঘরের ঠিক মাঝখানে ছিল একটি কালো পাথরের সিংহাসন। সিংহাসনের গায়ে কিছু অজানা ভাষায় লেখা সংকেত, যা দেখেই তার বুকের ভিতর চিনচিনে ব্যথা শুরু হলো। চারপাশে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, তবুও মনে হচ্ছিল এখানে কেউ আছে তার সাথে, যে শুধু তাকে দেখছে আর তাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ করেই শূন্যতার মধ্যে একটা গভীর নিঃশ্বাসের আওয়াজ ভেসে এলো অভিরূপের কানে। অভিরূপ তড়িঘড়ি চারপাশে তাকালো, কিন্তু তার আশেপাশে কেউ নেই। তবুও সে জানত এই জায়গাটা সে একা নয়, তার সঙ্গে আরো অনেকজন আছে, যারা এই পৃথিবীর নয়, তারা অন্য জগৎ থেকে এসেছে। এমন সময় ঘরের এক কোণে থাকা ভাঙা আয়নাগুলোর দিকে তাকাতেই অভিরূপ আঁতকে উঠল। সেখানে প্রতিফলিত হচ্ছিল এক জীর্ণশীর্ণ কঙ্কালের অবয়ব, যার ফাঁকা চোখের গর্তের ভেতর দিয়ে গা ছমছমে অন্ধকারের ঝলক দিচ্ছিল। সে ধীরে ধীরে পেছাতে লাগল, কিন্তু তার পেছনেই ছিল সেই কালো পাথরের সিংহাসন। আর তখনই তার মনে হলো তার গায়ের চামড়ার নিচে শীতল কিছু একটা প্রবাহিত হচ্ছে, যেন কেউ তার শরীর স্পর্শ করছে। হঠাৎ করে চারপাশের বাতাস জোরে বইতে লাগলো। সেই অদৃশ্য কণ্ঠ আবারও শোনা গেল, তুমি চলে যেতে পারতে, কিন্তু তুমি নিজেই দরজা খুলে ভেতরে ঢুকেছ। এক মুহূর্তের জন্য চারপাশের সবকিছু ঘোলা হয়ে গেল। মাটির নিচে থাকা এই শহরটা যেন জীবন্ত হয়ে উঠেছে। চারপাশের স্তম্ভগুলোর গায়ে আঁকা প্রতিটি প্রতীক যেন স্পন্দিত হচ্ছে। এইসব দেখে অভিরূপ অনেক ভয় পেয়ে যায়। সে তখন ভয়েতে চেঁচিয়ে জিজ্ঞেস করতে থাকে, কে 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 আছো এখানে? কিন্তু কারো কোনো উত্তর নেই। শুধু গুহার গাঢ় নীরবতার মাঝে একটা বিকট হাসির প্রতিধ্বনি ভেসে আসে তার কানে। হঠাৎ মেঝের নিচ থেকে একটা তীব্র কম্পন শুরু হলো। সিংহাসনের নিচ থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করলো, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে এক ছায়ামূর্তি গঠিত হতে থাকলো। না, একজন নয়, একসঙ্গে অনেকগুলো ছায়া। তারা সবাই দাঁড়িয়ে আছে অভিরূপের দিকে তাকিয়ে। তাদের চোখ ছিল না, ঠোঁট ও নাক ছিল না, কিন্তু অভিরূপ অনুভব করতে পারছিল তাদের দৃষ্টি। চারপাশের বাতাস থমকে গেছে। অভিরূপের মনে হলো তার পায়ের নিচের মাটিও যেন একটু নড়ে উঠল। তার কানে এবার আরো পরিষ্কার হয়ে সেই কণ্ঠস্বর ভেসে এলো, যেন কেউ তাকে বলছে, তোমার রক্তের সাথে আমাদের সম্পর্ক আছে অভিরূপ, আমাদের মধ্যে তুমিও একজন। অভিরূপের সারা শরীর কাঁপতে লাগলো কথাটা শুনে। তার রক্তের সাথে সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? তখন অভিরূপের মাথার মধ্যে পুরনো কিছু স্মৃতি ঝলসে উঠল। তার দাদার মুখ ভেসে উঠল তার চোখের সামনে,
সেই পুরনো গল্পগুলো মনে পড়ে গেল তার, যেখানে বলা হয়েছিল বাংলার মাটির নিচে এক অভিশপ্ত শহর ছিল, যেখানে একসময় এক নিষিদ্ধ সম্প্রদায়ের লোকেরা বাস করত। তারা ছিল অন্তনীল। তারা একসময় সাধারণ মানুষের মাঝে বাস করত, কিন্তু এক ভয়ানক অভিশাপের কারণে তাদের শহর মাটির নিচে তলিয়ে গিয়েছিল। তাদের কেউ বেঁচে নেই, তবুও তাদের আত্মারা এখানেই বন্দী হয়ে রয়ে গেছে। অভিরূপ বুঝতে পারল এই শহরের অস্তিত্ব তার পরিবার জানত, কিন্তু তাকে কিছু জানানো হয়নি। তাহলে কি সে নিজেও এই শহরের অংশ? এইসব কথা ভাবতে ভাবতে সে এবার অনুভব করল তার শরীর অবশ হয়ে যাচ্ছে। সেই সময় আবার হঠাৎ কোথা থেকে কে যেন তাকে বলে উঠল, তোমাকে বেছে নেওয়া হয়েছে, তুমি আমাদেরই অংশ, তুমি আমাদের বংশধর। অভিরূপ এক পা পিছিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শিকল তাকে আটকে রেখেছে। তার রক্তের ভেতর যেন সেই প্রাচীন শহরের স্মৃতি বহন করছে। এখন সে এখান থেকে বেরোতে পারবে তো, নাকি এই শহর তাকে আর ছাড়বে না? অভিরূপের শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেল। চারপাশে যে ছায়াগুলো দাঁড়িয়েছিল, তারা একসঙ্গে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তখন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তাদের মধ্যে কারো মুখ ছিল না, কিন্তু মনে হচ্ছিল সবাই তাকে দেখছে। হঠাৎ করে চারপাশে বাতাসের তীব্রতা আরো বেড়ে গেল, আর সেই সঙ্গে শোনা গেল এক নারীর মৃদু কান্নার শব্দ। কান্নার আওয়াজটা যেন চারদিকে প্রতিধ্বনিত হতে থাকল। মাটির নিচে ছড়িয়ে পড়ল তার কম্পন। অভিরূপ অনুভব করল সে যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারাতে বসেছে। হঠাৎ একটা দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠল। এক যুবক দাঁড়িয়ে আছে এক পুরনো মন্দিরের সামনে। তার হাতে একটি ধাতব চাকতি রয়েছে, আর তার সামনে হাঁটু গেড়ে বসে আছেন একজন বৃদ্ধ পুরোহিত। পুরোহিতের ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। সেই সময় হঠাৎ করে তার কানে যেন কে বলে উঠল, তুমি ছাড়া আর কেউ নেই আমাদের, যে আমাদের এখান থেকে রক্ষা করতে পারে। অভিরূপ মুহূর্তের মধ্যে ফিরে এলো বর্তমান জগতে। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ ভূতের শহর নয়, এটি তার নিজের পূর্বপুরুষদের সাথে জড়িয়ে থাকা এক অন্ধকার ইতিহাস। ছায়াগুলো এবার অভিরূপের কাছাকাছি চলে এসেছে। তার শরীর অবশ হয়ে আসছিল, মনে হচ্ছিল কেউ যেন তার সমস্ত শক্তি শুষে নিচ্ছে। একটা কণ্ঠস্বর তার কানে সরাসরি ফিসফিস করে বলল, তোমার শরীরের রক্ত আমাদের, তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। তার হাতের তালু হঠাৎ করে তীব্রভাবে জ্বলে উঠল। সে হতভম্ব হয়ে নিচের দিকে তাকালো। তার হাতের চামড়ার নিচে গাঢ় লাল রঙের কিছু চিহ্ন ফুটে উঠছে। চিহ্নগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। চিত্রটি ছিল কটি ঘূর্ণায়মান বৃত্তের মধ্যে বিভিন্ন চিত্র অঙ্কন করা, যা সে জীবনে আগে কখনো দেখেনি। সে বোঝার চেষ্টা করল চিত্রটা, কিন্তু কোনোভাবেই ব্যাখ্যা করতে পারল না। এটা কি অভিশাপ, নাকি পূর্বপুরুষদের কোনো চিহ্ন, যা তাকে এই শহরের সঙ্গে চিরদিনের জন্য বেঁধে ফেলবে? তার হৃদস্পন্দন এত জোরে চলছিল যেন মনে হচ্ছিল তার বুক ফেটে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। এমন সময় চারপাশের ছায়াগুলো হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। তারপর তাদের মাঝে একজন বেরিয়ে এলো। অন্যদের তুলনায় এই ছাটা আরো স্পষ্ট। তার অবয়ব হালকা আবছা, কিন্তু তার মুখভঙ্গিটা প্রচণ্ড বিশ্রী। তার চোখের জায়গায় কেবল গভীর অন্ধকার। অভিরূপ কোনো কথা বলতে পারছিল না। ওই ছায়া মূর্তিটি তখন তাকে বলল, তোমার রক্তে আমাদের অস্তিত্ব প্রবাহিত হচ্ছে, তুমি আমাদের পরবর্তী অভিভাবক। মাটির নিচে আবার তীব্র কম্পন শুরু হলো। গুহার ছাদ থেকে ধুলো ঝরে পড়তে লাগলো। চারপাশে বাতাসের গতি বাড়তে লেগেছে। এই অভিশপ্ত শহরটি যেন জীবন্ত হয়ে উঠেছে। অভিরূপ বুঝতে পারল এখন কিছু একটা ঘটতে চলেছে, কিছু ভয়ঙ্কর, যা এই শহরের দীর্ঘদিনের অভিশাপের পর্দা সরিয়ে দেবে। তার মাথার মধ্যে চারপাশের শব্দ ক্রমশ অস্পষ্ট হয়ে আসছিল। তার চেতনা যেন ধীরে ধীরে গাঢ় অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। এই শহরের সাথে তার কি সত্যিই কোনো সম্পর্ক আছে? এই অভিশপ্ত জায়গা কি তাকে মুক্তি দেবে, নাকি সে চিরদিনের জন্য এই অন্ধকারের অংশ হয়ে যাবে? অভিরূপের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। অদৃশ্য শক্তির শিকল যেন তার হাত পা শক্ত করে বেঁধে ফেলেছে। সারা শরীর অবশ হয়ে আসছে, কিন্তু সে বোঝার চেষ্টা করছিল এটা বাস্তব, নাকি তার কোনো বিভ্রম। তার কানে আবার সেই গা ছমছমে কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এখন আমাদের এক অংশ, আমাদের শেষ উত্তরাধিকারী। চারপাশের ছায়ামূর্তিগুলো একসঙ্গে ফিসফিস করছিল, যেন তারা একসাথে কোনো প্রাচীন মন্ত্র উচ্চারণ করছে। অভিরূপের মনের ভেতর এক ঝলক প্রবল আতঙ্কের স্রোত বইতে লাগল। তার সামনে দাঁড়ানো ছায়ামূর্তিটি ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠল। এবার সে স্পষ্ট দেখল এটি একটি মানুষের অবয়ব, তবে তার চেহারায় কোনো জীবন নেই।
তার কোটরে ঢোকা চোখের জায়গায় শুধুই দুইটি শূন্য গহর, যার গভীরে যেন এক অন্তহীন অন্ধকারের দরজা লুকিয়ে আছে। অভিরূপের মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। শহরের বাতাস আরো ভারী হয়ে উঠেছে। মাটির নিচে থাকা এই বিশাল গুহার দেওয়ালগুলো যেন কাঁপছে। চারপাশে এক অদ্ভুত অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ছায়ামূর্তিটি এবার সামনে এগিয়ে এলো। তুমি কি জানো এই শহরের অভিশাপ কি? অভিরূপ মাথা নাড়িয়ে না বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার। তার কানের কাছে ছায়ামূর্তিটি ফিসফিস করে বলল, আমরা এক সময় তোমাদের মতো মানুষ ছিলাম, ঠিক তোমাদের মতো। অভিরূপ চোখ বড় বড় করে তাকিয়ে রইল তাদের দিকে। কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের রক্তের ভারসাম্য হারিয়ে ফেললাম, এবং এই শহর আমাদের বন্দী করে ফেলল। অভিরূপের মাথার মধ্যে বিদ্যুৎ খেলে গেল। এর মানে কি সে নিজেও ধীরে ধীরে এই শহরের অংশ হয়ে যাবে? তার দাদার সেই পুরনো গল্পের কথা মনে পড়ল। এ শহরে যারাই প্রবেশ করেছে তারা আর কখনো ফিরে আসেনি। হঠাৎ করে তার হাতের তালুতে সেই অদ্ভুত চিহ্ন আরো গাঢ় হয়ে উঠল। তার শিরা উপশিরার মধ্যে দিয়ে গরম কিছু প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছিল শরীরের ভেতরে আগুন ছড়িয়ে যাচ্ছে। তার মাথার মধ্যে এক ঝলক দৃশ্য ফুটে উঠল। এক বিশাল মন্দির, যার চারপাশে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা কিছু পুরোহিত। তারা একসঙ্গে মন্ত্র পড়ছে, আর মন্দিরের মাঝখানে একটি বিশাল শিলালিপিতে ঠিক অভিরূপের মতোই একটি চিহ্ন খোদাই করা রয়েছে। এটা কি তাহলে তার পূর্বপুরুষদের কোনো রহস্য? অভিরূপ যেন বুঝতে পারছিল তার শরীরে এই পূর্বপুরুষদের রক্তই প্রবাহিত হচ্ছে, যার জন্য এই শহর তাকে গ্রহণ করেছে। ছায়ামূর্তিগুলো এবার একসঙ্গে অভিরূপের চারপাশে ঘিরে ধরল। তারা ধীরে ধীরে একসঙ্গে কিছু বলছিল, তুমি ছাড়া আমাদের মুক্তি নেই। অভিরূপ এবার সামান্য শক্তি সঞ্চয় করে কাঁপা কাঁপা কণ্ঠে তাদেরকে বলে উঠল, তোমরা কি চাও আমার থেকে? ছায়ামূর্তিগুলো অভিরূপের কথা শুনে এবার থেমে গেল। তাদের মাঝে যে সবচেয়ে পুরনো আত্মাটি ছিল, সে এবার ধীরে ধীরে হাত তুলল, আর সেই মুহূর্তে চারপাশের বাতাস এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর সে বলল, আমাদের মুক্ত করো, না হলে তুমিও আমাদের মতো এখানে বন্দী হয়ে যাবে। অভিরূপ বুঝতে পারল সে এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এই শহরের আত্মারা চিরদিনের জন্য এখানে আটকে আছে, এবং তারা মুক্তি চায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? সে কি তাদের সাহায্য করতে পারবে, নাকি এই শহরের অংশ হয়ে চিরকাল এই অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে? তার মনের গভীরে কোনো এক পুরনো স্মৃতি জেগে উঠল। তার দাদার বলা গল্পগুলো মনে পড়ে গেল। একসময় এক নিষিদ্ধ সম্প্রদায়ের পুরোহিতরা এক ভয়ানক মন্ত্রপাঠ করেছিল, যার ফলে এই শহর ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে যায়। কিন্তু সেই মন্ত্রের বিপরীত শক্তি থাকলে কি এই অভিশাপ ভাঙা সম্ভব? তার রক্তেই যদি এই শক্তি থেকে থাকে, তাহলে হয়তো সে পারবে। অভিরূপ ধীরে ধীরে নিজের হাত সামনে তুলল। তার মুখ দিয়ে অজানা এক ভাষার কিছু শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। অহংসা পরমী, মুক্তি দোদামীয়, নাশয়তি, অন্তজিন, অন্তকিন, অন্তনীল। গুহার ভেতর প্রবল কম্পন শুরু হলো। ছায়ামূর্তিগুলো কেঁপে উঠল, তাদের মধ্যে তীব্র চিৎকার ছড়িয়ে পড়ল। চারপাশের বাতাস ধুলো বালিতে ভরে গেল, আর সেই অন্ধকার ধীরে ধীরে আলোতে পরিণত হতে থাকল। এক মুহূর্তের জন্য মনে হলো গুহার দেওয়ালগুলোর মধ্যে থেকে শ্বাসরুদ্ধকর চাপা আর্তনাদ বেরিয়ে আসছে। তারপর এক তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কখন যে সে অচেতন হয়ে পড়েছিল সেটা অভিরূপ বুঝতে পারেনি। চোখ খুলে দেখে সে এখন আর সেই গুহার ভেতরে নেই। সে এখন এক সবুজ ধানক্ষেতের পাশে পড়ে আছে। ওপরে নীল আকাশ, পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। তার শরীর এখনো ভারী লাগছে, কিন্তু আশেপাশে কোনো ছায়া নেই, কোনো অন্ধকার নেই, কোনো অভিশপ্ত শহর নেই। অভিরূপ ধীরে ধীরে উঠে বসল। তার হাতের তালুতে এখনো সেই চিহ্ন রয়েছে, তবে সেটি ম্লান হয়ে এসেছে, যেন সময়ের সাথে সাথে হারিয়ে যাবে। সে বুঝতে পারল সে বেঁচে গেছে, আর সেই শহর, যে শহর শত শত বছর মাটির নিচে বন্দী ছিল, সেটি এখন আর নেই। সত্যি কি ওই শহরটি ধ্বংস হয়ে গেছে, নাকি শুধুই অন্তর্হিত হয়ে অপেক্ষা করছে কারো আরেকটি ভুলের? অভিরূপ এই ব্যাপারে কিছু জানত না। সে শুধু জানত এই শহরের রহস্য তার সাথেই থেকে যাবে চিরকাল। এই শহর কি সত্যিই ধ্বংস হলো, নাকি কেবল ঘুমিয়ে গেল? অভিরূপ কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি তার রক্তের মধ্যেই সেই শহরের টান এখনো রয়ে গেছে? বন্ধু, তোমরা কমেন্টে লিখে জানাও। গল্প এখানেই শেষ, কিন্তু রহস্য আর ভয়, তারা কি সত্যিই শেষ হয়? যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে ফেলুন, আর এমন আরো শ্বাসরুদ্ধকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন হরর দোজ চ্যানেলটিকে।
এবং পাশে থাকা বেল আইকনটাও চাপ দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদের প্রতিটা লাইক আর কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প নিয়ে আসতে। নিচে কমেন্টে জানিয়ে দিন গল্পটা কেমন লাগলো, অথবা আপনার নিজের কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে কিনা, সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের মতো বিদায় বন্ধুরা, আমরা আবারও ফিরছি নতুন এক রহস্য বা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর সুস্থ থাকুন, কারণ অন্ধকারের মধ্যে কেউ একজন সবসময় আপনাদের দেখছে। বলুন তো সেটাকে? যদি আমার এই প্রশ্নের কেউ উত্তরটা দিতে পারে তাহলে তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন। আর যাদের কমেন্ট সবচেয়ে প্রথমে আসবে তাদের মধ্যে 10টি কমেন্ট আমি আপনাদের পরের ভিডিওতে পড়ে শোনাবো তাদের নাম সহ। তো বন্ধুরা, অনেক রাত হলো, আজকের মতো বিদায়। গুড নাইট সবাইকে।